কথা আমাদের রাজনৈতিক সহযোদ্ধা দীর্ঘদিনের, ইনফ্যাক্ট আমারও যিনি নেতা হরিহরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় নারায়ণ চন্দ্র দাস, আর যাকে কেন্দ্র করে তার কথা আগে বলবো, তারপরে শেষে বলি, বেটার হবে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের কোঅর্ডিনেটর তথা নদিয়া জেলা আমাদের সাংগঠনিক জেলা সহ সভাপতি সম্মানীয় চঞ্চল দেবনাথ মহাশয়, আমাদের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক, আমাদের আরেক দীর্ঘদিনের লড়াই আন্দোলনের সাথী সহযোদ্ধা নেতা নিমাই চন্দ্র দাস মহাশয়। আমরা একটু মিস্টেক করে গেছি, সম্ভব হলে আপনি তার কথা আমরা শুনে নেব, শুভেচ্ছাটা জানাবেন। আমাদের সাংগঠনিক জেলা ছাত্র সভাপতি আমার প্রিয় ভাই আকাশ দাস আছে এখানে, এবং আমাদের জেলা কমিটির সম্পাদক বাসার ভাই আছেন, সুপ্রতিম রায় আছেন, এই ব্লকের সহ সভাপতি আব্দুল আলী মন্ডল, প্রসেনজিৎ রায় বাপি, এবং আমাদের অনিরুদ্ধ বাবু এসেছেন পরামর্শদাতা সংস্থার, এবং আমাদের শাখা সংগঠনের মালিকা পুতুল হক আজকে বেশ সুন্দর তাদের অ্যাপিয়ারেন্সটা রেখেছেন, সকলে দেখবেন সমস্ত শাখা সংগঠন যুব থেকে শুরু করে ছাত্র, আইপিডিসি, এসসিওবিসি সভাপতি আসতে পারেনি, খুব অসুস্থ, করুন আমাকে বারবার ফটো করেছিলেন, এবং আমাদের উদ্বস্ত নবসূত্র শাখা সংগঠনের থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠন খুব আল্লাহকে আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কামাল উদ্দিন মন্ডল আসতে পারেনি, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব, তিনি শুধু সভাপতি নন পঞ্চায়েত সমিতির, আমাদের জেলা কমিটিরও সম্পাদক বটে। আমরা আগেই শ্রদ্ধা নিবেদন করেছি, ওনার বাবা পরলোক গমন করে, তো ভাই কামাল আসতে পারেননি, এবং আমাদের প্রধান শক্তি মাস্টার থেকে শুরু করে রঘুর থেকে শুরু করে সম্রাট, মুন্না, সুজাতা, অনিতা, চিন্ময় সহ সকল প্রধান, আমাদের আরেক লেখা মোজাফর ভাই আমাদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ভাই আদিত্য, বিষ্ণুপদ ঘোষ, বিদ্যুৎদা, বাপন, সুফি আমাদের সভাপতি প্রধান, রঞ্জিত কই, রঞ্জিত আছে, নবপ্রাণের রঞ্জিত, সবার কথাই বললাম তো নাকি, আতিয়ার ভাই কই, আতি ভাই আমাদের দীর্ঘদিন একদম প্রথম থেকে 98 সাল থেকে তিনি অঞ্চলের সভাপতি, এবং দেখুন নাম বলতে গেলে এখানে যারা আছে প্রত্যেকের নাম আমি জানি, বলতে পারি, সেটা আলাদা কথা। প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং আশিক সোশ্যাল মিডিয়ার কথা বলবো, ফ্রন্টাল যখন বলি আমাদের জেলার দায়িত্বশীল নেতৃত্ব ভাই আশিক থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়া আছে, সম্ভবত স্নেহাশিসরাও আছে, ওরাও সোশ্যাল মিডিয়া করে, রোহিতরা আছে, প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা নামাজের পরে আমাদের আবু বকর ভাই তার মাটি দেওয়া হবে, আপনারা জানেন, সেখানে আমরা যাব, আমাদের প্রার্থীও যাবে, তো কাজে বক্তব্য দীর্ঘায়িত করবো না, তার আমাদের প্রার্থীর বক্তব্য আপনারা শুনবেন। প্রার্থীর পরিচয়ে আমাদের জেলা সহ সভাপতি আমাদের রত্নাদিন চলে গেছেন বলে প্রত্যেকে বলেছেন, নারুদা বলেছেন, উনি কিন্তু অনেকে বলতে পারেন, আমাকে সাংবাদিক এখানে আছেন বলতে জিজ্ঞাসা বলছিলেন যে উনি তো নতুন, কে বলেছেন নতুন? রাজীব বিশ্বাস আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক, আমি জেলা সভাপতি হবার আগে থেকে, বহু আগে থেকে ওর সাথে বলছে, সেটা আজকের কথা নয়, পরবর্তীতে যখন আমি শ্রমিক সংগঠনে ছিলাম তখন থেকে ওর সাথে আমার সলা পরামর্শ হতো, এবং জেলার দায়িত্ব পাওয়ার পর থেকে যত ইভেন্ট আমি করেছি, পলিটিক্যাল ইভেন্ট, প্রতিটিতে ও এসেছে, এবং সাংগঠনিক মিটিংয়ে যেহেতু রাজ্য কমিটির নেতৃত্ব, আমি যেমন যিশু সিংকে আহ্বান করতাম, প্রসেনজিৎ মন্ডলকে আহ্বান করতাম, এজিদাকেও করতাম, এবং আসতো কর্মসূচিতে আসতো বাইরের, এবং সাংগঠনিক কর্মসূচি, এগুলো তো খুব কমন ব্যাপার। এর বাইরেও আমাদের ব্লক হসপিটাল জাগলি হসপিটালেরও এগো ছিল, এবং প্রত্যেকটা কর্মসূচিতে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছেলে, এবং ওর সম্পর্কে আমি একটা কথা বলবো, ভীষণ ফ্রেন্ডলি ছেলে, একেবারে নিমাইদা বয়স ধরুন হয়তো নিমাইদা 60-70 যাই হবে, বয়স বলতে নেই, তাই তো দাদা, বয়স বলা উচিত না, গোপাল বাবাদের বয়স বেশি আছে, আনন্দ বাবুদের বয়স বেশি আছে, ওনাদের সাথেও আমাদের ভাই রাজীব যেভাবে মিশবেন, ওই আশিক রোহিতদের সাথেও সেইভাবে মিশবেন, এতটা ফ্রেন্ডলি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ভীষণ মিশুকে ছেলে, সামনে আছে বলে বলছি না, প্রার্থী বলেও বলছি না, আর কথাটা আজকে প্রার্থী বলে বলছি,
আজকে সম্ভবত 19 তারিখ, 19শে মার্চ 2026। দায়িত্ব নিয়ে বলতে পারি 4 মে মোটামুটি এই সময়ে রাজীব বিশ্বাস আর তৃণমূলের প্রার্থী থাকবে না। রাজীব বিশ্বাস হরিণঘাটা এবং এসডিও অফিসে গণনা হবে। গণনা করে এখানে আসার আগে অবশ্যই জাগলি হরিণঘাটা একটা সম্বর্ধনা হবে নজরুল মঞ্চে, তারপরে একাদশ ক্লাবের মাঠে হবে। তার কারণে একাদশ ক্লাবের মাঠ সেদিন আমরা ভরাতে পারবো, আমরা ভরিয়ে রাস্তায় উঠে যাবে, এত কর্মী সমর্থক থাকবে সেদিনকে, এই বিশ্বাস আমাদের। এরকম 20টা ঘরও আমাদের পক্ষে খুব ইয়ে হবে না, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আমি মনে করি। যাই হোক, আপনাদের উচ্ছ্বাস উদ্দীপনা আমাদেরকে উৎসাহিত করছে, উদ্দীপ্ত করছে, এবং যে কথা পূর্ববর্তী বক্তারা বলেছেন আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি বিগত যে কয়েকটি নির্বাচনে আমরা পরাজয়ের সম্মুখীন হয়েছি সেগুলো গ্লানি কাটিয়ে রেকর্ড ভোটে আমরা প্রার্থীকে এমএলএ হিসেবে বিধানসভায় পাঠাতে পারব। একটা বিষয় আপনাদের বলি, আমি ভাই রাজীব বিশ্বাসকে বলবো প্রত্যেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। আপনাকে আপনার ফোন নাম্বার অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনি ফোন রিসিভ করবেন যতটা পারেন, আর যদি রিসিভ না করে তো কিছু মাইন্ড করবেন, কারণ একটা প্রার্থী সারাদিন কর্মসূচির মধ্যে থাকবে, এটা মাথায় রাখতে হবে। আজকে আপনার সাথে আপনি সম্বর্ধনা দিলেন বা ভালো কথা বললেন, সেলফি তুললেন, কালকে হয়তো কাস্টমার প্রোগ্রামে দেখা হলো, নাই চিন্তা পারে, এটা স্বাভাবিক। আমি ভুল বলতে আপনারা বলবেন, তাতে মনক্ষুণ্ণ হবে না, কারণ এটা স্বাভাবিক। আস্তে আস্তে চেনা পরিচয় বাড়বে। আর আমি প্রার্থীকে বলবো প্রত্যেকে যোগাযোগ করবে স্বাভাবিকভাবে, আমরাও সেই বয়সটা পার হয়ে এসেছি। মুখ চেনানোর জন্য ফোন করবে, কাছে যাবে, আপনি তাদের সাথে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন, যেমন আপনি বলেন, আপনি তাদের ফোন নাম্বার সেভ করে রাখবেন। কিন্তু 4 তারিখের পর এই হরিণঘাটা ব্লকে যে নেতৃত্ব কর্মী যার নিজের বুথ জেতাতে পারবে না, ফোন নাম্বার থেকে ডিলিট করে দেবেন তার নাম্বার। আপনার ফোনে কেবলমাত্র বিধায়ক হরিণঘাটা ডক্টর রাজীব বিশ্বাসের ফোনে কেবলমাত্র তাদের ফোন নাম্বারটাই তাদের ফোন নাম্বারটাই তোলা থাকবে যারা নিজেদের বুথটা জেতাতে পেরেছে। খুব পরিষ্কার করেছে, বুথ জেতাতে হবে, অঞ্চল জেতাতে হবে, তবেই ব্লক জিতবে, তবেই বিধানসভা জিতবে, আবেগে ভাসতে হবে না। এবারে নির্বাচনে নির্বাচন আমাদের সকলের সিনিয়র আছে, আরো থেকে সিনিয়র এখানে আমি বলেছি, আমাদের বীরেন বাবু থেকে শুরু করে গোপাল বাবু, আনন্দ বাবু, খোকন বাবু, সবাই সিনিয়র আমাদের। একটু তো রাজনীতি চর্চাও করি, দীর্ঘদিন রাজনীতি করছি, খনিদার হাত ধরে, রহিমবর্ষ মন্ডলের হাত ধরে আমার রাজনীতির হাতে ধরে। কিন্তু এইরকম রাজনীতির রসদ একজন দলীয় কর্মী হিসাবে আমরা অতীতে কখনো পেয়েছি বলে মনে করি না। একদিকে উন্নয়ন আর একদিকে চক্রান্ত, এসআর করে বেনাগরিক করে দেওয়া। আমরা যখন মানুষের কাছে যাব প্রত্যেকে দায়িত্ব নিয়ে এই কথাটা যেন বলবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। আমরা যদি মনে করি, যে কথা চঞ্চল বাবু বললেন, আমরা যদি মনে করি এসআর নিয়ে আলোচনা করবো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, অ্যাডজুডিকেশন ইস্যু নিয়ে আলোচনা করবো, চায়ের দোকানে তুফান তুলবো, এটা করলে হবে না। একটা নির্দিষ্ট রুটম্যাপ, ক্যাম্পেইনিং এর রুটম্যাপ আইপ্যাক থেকে করে দেবে, সেই রুটম্যাপ অনুযায়ী, ক্যাম্পেইনিং এর রুটম্যাপ অনুযায়ী আমাদের প্রচার করতে হবে। কিন্তু অ্যাডিশনালি বলে রাখি, ম্যান কন্ট্যাক্টে আমাদের যেতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। যত বেশি বাড়ি যাব, মানুষের সাথে সংযোগ করব, ততই কিন্তু তাদের ভিতরে যে বদ্ধমূল ধারণাটা আছে, যে ধারণার পরিপ্রেক্ষিতে তারা বিগত নির্বাচনগুলিতে আমাদের থেকে মুখ সরিয়ে দিয়েছিল, সেটা আমরা বার করে নিয়ে আসতে পারবো। এটা মাথায় রাখবেন। আপনাদের প্রতি অসম্ভব বিশ্বাস, আস্থা আছে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আপনারা লড়াই করে দলকে রেকর্ড তৈরি করেছিলেন, তৃণমূল কংগ্রেস হরিণঘাটায় 98 সালে দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে পঞ্চায়েত নির্বাচনের সম্মুখীন হয়েছে। লোকসভা নির্বাচন ছিল 98, কিন্তু 98 থেকে 2023 পর্যন্ত যত নির্বাচন হয়েছে, 98 বলুন, 2003 বলুন, 2008 বলুন, 2013 বলুন, 2018 বলুন, 5টা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে পারফরমেন্স ছিল তাকে একেবারে ম্লান করে দিয়ে সর্বকালীন রেকর্ড করেছেন আপনার 2023-এর নির্বাচনে। আপনাদেরকে সালাম জানাই, আপনাদেরকে প্রণাম জানাই, স্যালুট জানাই। সেই আত্মবিশ্বাসটা আপনাদের ছিল, এতটুকু
রাজওয়ারি নয়, অগণতান্ত্রিক ভাবে নয়, কোথাও ধাক্কাধাক্কি নয়, কিচ্ছু নয়, সুষ্ঠুভাবে একেবারে সংসদীয় রীতি মেনে আপনারা নির্বাচনটা করেছিলেন এবং মানুষ দোহাত করে দোয়া আশীর্বাদ করেছিল রেকর্ড করে দিতে, এবং একা কোন জোর সঙ্গে ছাড়া তৃণমূল কংগ্রেস। সেই আত্মবিশ্বাসটা আবার 2026 আপনাদের দেখতে চাই। মাঝে 2024 গিয়েছে, ব্লক থেকে লিড হয়নি, বাট খুব মার্জিনালি লস হয়েছিল, যেখানে আমাদের জেলায় এক একটা ব্লকে 10,000, 20,000 ভোট, 15,000 ভোট লস হয়েছে। আপনাদের 500 ডেফিসিট। আপনাদের মধ্যে আমাকে বাইরে রাখা হয়, আমি বাইরে নই, আমিও তার মধ্যে একজন রেসপন্সিবল। তো আমরা 300 কাছাকাছি ভোটে ডেফিসিট হয়ে গেছিল আমাদের। সেইখানে দাঁড়িয়ে আজকে এমন একটা রেকর্ড করতে হবে যেখানে হরিণঘাটা বিধানসভা ক্ষেত্রে হরিণঘাটা ব্লককে সারা জীবন প্রার্থী মনে রাখতে পারে। এবং খুব অনেস্টলি বলি, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের বিধানসভা জেতার জন্য কিন্তু হরিণঘাটা ব্লকের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি অত ভেঙে বলছি না, বাকিরা আহত হবে, মানে মনক্ষুণ্ণ হবে। হরিণঘাটা বিধানসভা জিততে গেলে হরিণঘাটা ব্লকে ন্যূনতম 10,000, সেটা আপনাদের ক্রেডিট, কিন্তু এর নিচে নামানো যাবে না। সেটাকে আমি বলবো, আমি আগের বার মিটিং এ সম্প্রীতি কক্ষে বলেছিলাম, ফেব্রুয়ারি মাসের মিটিং এ, যে মিনিমাম 12 থেকে 15 টার্গেট করুন। সুতরাং 15-র উপরে টার্গেটটা রাখা বেটার হবে আমি মনে করি। মিনিমাম 15-র উপরে হরিণঘাটা ব্লক থেকে টার্গেট রাখতে হবে, এবং সেটাকে আপনারা ছাপিয়ে যান। 15 থেকে 14,999 করা যাবে না, সেটাকে আপনি 16 করুন, 18 করুন, 20 করুন, 25 করুন, 30 করুন, যত করবেন তত করুন, যতটা এগিয়ে যেতে পারবে, কিন্তু কোন অবস্থাতে তার থেকে নামতে পারা যাবে না। এবং 15 মানে এটা নারায়ণ দাসের 15 নয়, চঞ্চল বাবুর 15 নয়, দেবাশিসের 15 নয়, নিমাই বাবুর 15 নয়, সফি বাবুর 15 নয়। এটা আমাদের বুথ ধরে ধরে যেতে হবে, যে আমি আমার বুথটাকে ন্যূনতম এই ভোটের রেজাল্ট দেবো, প্লাস রেজাল্ট দেবো। এই টার্গেট আমরা বুথে করি। আমি আমার বুথটা করবো আগে, পরে দল যদি দায়িত্ব দেয় পাশের বুথে করবো, দল যদি দায়িত্ব দেয় পাশের অঞ্চলে যাব, দল যদি দায়িত্ব দেয় পাশের ব্লকে যাব, কিন্তু আগে নিজেদের জায়গাটা থেকে শুরু করতে হবে। দলের একটা, বারবার বলছি, কর্মসূচি নির্দিষ্ট করে দেবে, কিন্তু মানুষের সাথে সংযোগটা আমাদের অত্যন্ত দৃঢ় করতে হবে, নিয়মিত করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। বিজেপি বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এটা ওদের একটা কৌশল হতে পারে। যদিও তাদের ঘর ভেঙে যাচ্ছে, তাদের অনেক ব্যাপার আছে, আমি সেগুলো যাচ্ছি না, কিন্তু আমরা যেন কোনো প্ররোচনায় পা না। এবং যারা দায়িত্বে আছে প্রত্যেককে বলবো, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াইটা দিতে হবে। পাশাপাশি একদম ক্লিয়ার বলে দিই, আমরা পরে স্ট্র্যাটেজিগত আইপ্যাক সহ আমিও বসবো, থাকবো। সবসময় আমি জেনারেল প্রোগ্রামে থাকতে পারবো না, কারণ গোটা জেলায় আমাকে যেতে হবে। আজকে অনেক কর্মসূচি ছিল, যেহেতু এটা হরিণঘাটা নিজের এলাকা, আমার থাকা প্রয়োজন। আপনাদের সেই দাবিও ছিল, আপনারা বারবার করে বলেছিলেন। এর আগে 2টো মিটিং আমি থাকতে পারিনি, আমি এটা ঠিকই করেছিলাম, আমি থাকবো, যেহেতু পাত্রের প্রথম পরিচিতি, কালকে সহজ ছিল। তো সেই কারণে সবসময় আসতে না পারলেও যতটুকু পারি নিশ্চয়ই চেষ্টা করবো। যেভাবে আমাকে রুট ম্যাপ আইপ্যাক বলে দেবে সেই মোতাবেক আপনাদের কাছে আমি আসবো, কারণ এটা একটা সিস্টেমে চলবে, মাথায় রাখতে হবে। সেই সিস্টেমের বাইরে গিয়ে তো আমরা প্রচার করতে পারবো না। আমার যদি আগামীকাল কল্যাণীতে প্রোগ্রাম দেয় আর ফতেপুর থেকে মাস্টার যদি বলে তোমাকে দাদা আসতেই হবে, আমার পক্ষে সম্ভব না, কারণ সিস্টেমের বাইরে গিয়ে যেতে পারবো না। আপনারা এখানে আসতে চাইছিলেন না কিছুতে, কালকে আমার জেলার মিটিং ছিল। আমি বললাম না দিদি, অন্তত ইন্ট্রোডিউসিং মিটিংটা আপনি থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করলাম। তখন বলবো না, দেখো সমালোচনা হতে পারে, মেইন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমি আপনাকে বলছি আপনি আসুন, অন্তত প্রথম মিটিংটা থাকুন। তো এটা একটা সিস্টেমে চলছে, দল একটা সিস্টেমে আছে। আপনারা ভাববেন না যে আমি আসছি না। দল যদি আমাকে পরপর 7 দিন অন্যান্য জায়গায় প্রোগ্রাম দেয়, তো স্বাভাবিকভাবে আমি কিন্তু হরিণঘাটায় আসতে পারবো না। এবার প্রার্থী যদি মনে করে যে দেবাশিসদাকে একটু আসতে হবে, সে আইপ্যাককে বলবে, আইপ্যাক কর্মসূচি দেবে। নারদা যদি মনে করে, মিলি যদি মনে করে যে প্রোগ্রাম দেবে, কোঅর্ডিনেটর যদি মনে করে যে না দেবাশিস এখানে আসার প্রয়োজন আছে, এই জায়গাটা দেবাশিস আসুক, ডেফিনেটলি আমি আসবো, কিন্তু আমি সিস্টেমের বাইরে গিয়ে আসবো না, এটা আপনাদের জানিয়ে রাখলাম। কিন্তু আমি বলবো আপনারা প্রত্যেককে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আর যারা আদারওয়াইজ কেউ নেবে না, 2-3 বছর একটা বৃহৎ পরিবার, যে কোনো কারণে 2-3 বছর যারা অফ ছিলেন তারাও বলবো, তাদেরকেও বলবো, প্রত্যেকের সহকর্মী এগিয়ে আসুন, একসাথে লড়াইটা দিতে হবে। এই নির্বাচনটা কিন্তু আমার নির্বাচন না, নিমাইদা বা চঞ্চলদার নির্বাচন না, নারায়ণদা বা বাকির নির্বাচন বা আলিম ভাইয়ের নির্বাচন নয়।
কামালের নির্বাচন না বা ভুবনের নির্বাচন নয়, এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন এবং এই নির্বাচনটা বাংলার মানুষের নাগরিকত্ব রক্ষার নির্বাচন। খুব কঠিন একটা পরিস্থিতি, এটা ভাবতে হবে। 7 লক্ষ অ্যাডজুডিকেশনের মধ্যে বলছে সামান্য কিছু প্রবলেম সলভ হয়েছে, কাদের নাম আছে নেই আমি আপনি এখনো জানি না। ভাবতে হবে আপনাদেরকে কোন পরিস্থিতি। এটা নিছক একটা নির্বাচন না যে 2021-এ যেমন নির্বাচন করেছি, 2016 করেছি, 2011 করেছি, এটা একটা সেই বিধানসভা নির্বাচন, বাবা এমএলএ পেয়ে যাবো, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, নট দ্যাট। এটা তো স্বাভাবিক। এর বাইরেও কিন্তু আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা, দায়িত্ব, কর্তব্য দাঁড়িয়ে গেছে, মানুষকে বাঁচাতে হবে। একবার ভেবে দেখুন কত মানুষের নাম ডিলিটেড হয়ে গেছে, তারা তো এখানকার ভোটার, 24-এ ভোট দিয়ে এখানে সংসদ নির্বাচন করেছে, নির্বাচিত করেছে, মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তারা তার আগের বার 21-এ নির্বাচন করেছে, প্রতিটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, নাম ডিলিট হয়ে গেছে, জীবিত মানুষ। আর অ্যাডজুডিকেশনে আছে শুনতে পাচ্ছি অনেক নাম নাকি বাদ যাবে, জানি না সেটা খসড়া তালিকা যখন আবার বার হবে, সাপ্লিমেন্টারি আগামী পরশুদিন শুনছি বার হবে, টিভিতেই দেখলাম, কি হবে জানি না আমরা। পরিস্থিতি খুব কঠিন। সুতরাং এটা শুধুমাত্র একটা বিধানসভা নির্বাচন নয়, কে কাকে ডাকলো না ডাকলো, আমি কতটা ডাক সম্মানের সাথে দিলাম না পেলাম, এসব দেখার দরকার নেই। এই নির্বাচনটাকে একটা যুদ্ধ, যেটা জননেতা অভিষেক ব্যানার্জি বারবার করে বলেছেন। আমরা এখানে যারা আছি বুথ লেভেলে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে জেলা নেতৃত্ব, পদাধিকারী, শাখা সংগঠন, জননেতা অভিষেক ব্যানার্জি বারবার করে আমাদেরকে ভার্চুয়াল মিটিং এ বলেছে আগামী 6 মাস, যেটা উনি নভেম্বরের প্রথমে 27শে অক্টোবর সম্ভবত 31 অক্টোবর মিটিং এ বলে দিয়েছিলেন যে আগামী 6 মাস কিন্তু আমরা যুদ্ধে নেমেছি। এটা একটা যুদ্ধ, এটা নিছক একটা নির্বাচনে নামেনি। সুতরাং আমরা যেন এই কথাটা অভিষেক ব্যানার্জি ভুলে না যায়। এটা একটা লড়াই, কত বড় লড়াই আপনারা একবার অনুভব করে দেখুন। আপনার নামটা হয়তো থেকে গেছে, আমাদের আইজুল ভাই ভাইস চেয়ারম্যান অ্যাডজুডিকেশন, একটা উদাহরণ দিচ্ছি, এরকম অজস্র উদাহরণ দিতে হয়। এখানে অনেকে বসে আছে অ্যাডজুডিকেশনে আছে, মিনিমাম এখান থেকে 20 জনের নাম বের করে দেওয়া যাবে যে যাদের অ্যাডজুডিকেশনে আছে। আমি আইজুল ভাই কতটা বললাম, পেপার পত্রগুলো দিয়েছি, কতজন ডিলিট হবে আমরা জানি না। কোথায় যাবে মানুষগুলো? বাঁচাতে হবে মানুষকে, সব নাগরিককে বাঁচাতে হবে। এটা একটা রাস্তাঘাট হলো কি হলো না, আলো জ্বললো কি জ্বললো না, ট্রেন হলো কি হলো না, ঘর পেলাম কি পেলাম না, তার নির্বাচন শুধু নয়। আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে, ভারতবর্ষে যতদিন সংসদীয় গণতন্ত্র থাকবে, পশ্চিমবঙ্গে ততদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকবে, আর ততদিন উন্নয়ন হবে। কিন্তু মাথায় রাখতে হবে, মানুষ যদি গিয়ে নাগরিক হয়ে যাবে, কোথায় কি দাঁড়াবে? তারা ডিটেনশন ক্যাম্পে দাঁড়াবে। উত্তরপ্রদেশে একটার পর একটা ডিটেনশন ক্যাম্প করছে, মমতাকে বলে দিয়েছে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে। কিন্তু বাংলার মানুষের উপরে যে আঘাত হানতে চাইছে ওরা, আমাদের একটু জাগতে হবে, সমস্ত ইগো সবার ভুলে যেতে হবে, কোনো ইগো রাখলে হবে না। কাউকে আপনারা বলবেন আজকে দলকে জেতানোর জন্য যদি কারো পা ধরতে হয়, দেবাশিস গঙ্গে তাতেও রাজি আছে। বাংলার মানুষকে বাঁচাতে হবে, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে, অভিষেক ব্যানার্জি প্রার্থীকে আমাদের জেতাতে হবে। আমরা ওখানে কারাগার সাংগঠনিক জেলায় লড়া বিধানসভা ক্ষেত্রে জিতবো, কোথাও খারাপ নেই, কোথাও খারাপ নেই। আমি গ্রাসরুটে নামা ছেলে, জেলা সভাপতি হতে পারি, বুথে বসে 15টা 16টা দিল্লিতে ভোটারকে নিয়ে চট পেতে পেয়ারা তলায় বসে মিটিং করেছি, মিনিমাম 10-11টা বুথে, বিভিন্ন বিধানসভা। চোখে জল পড়েছেন না আইনে দিল্লিতে ভোটার কথা বলে না, তাদের চোখে আগুনটা ছড়াতে পেরেছেন। তাদের কি দায় দায়িত্ব বলে এসেছি, কি করতে হবে তাদের, তাদেরকে সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থন করবে। এই লড়াইটা বাংলার মানুষকে বাঁচাতে হবে। আপনার যদি কারোর হাতে ধরতে হয়, পায়ে ধরতে আপনারা ধরবেন, কিন্তু দলকে জেতাতে হবে। এই লড়াই আমাদের কারো ব্যক্তিগত লড়াই না, এই লড়াই বাংলার মানুষের অস্তিত্ব রক্ষা হবে। আমি বিশ্বাস করি এখানে আগামী দিনে আমাদের প্রার্থী রাজীব বিশ্বাসের ফোন একটা জায়গায় 2টো মোবাইল সেট, 3টে মোবাইল সেট ভর্তি হয়ে যাবে, সবার নাম্বারে সেভ করে নেবেন নাম্বার।
নাম্বার সেভ করতে করতে হয়তো যে অস্থির হয়ে যেতে হবে কত নাম্বার সেভ হবে। আমি বলবো 4 তারিখের পর যেন তার 3 নম্বর নাম্বার ডক্টর রাজীব বিশ্বাসের নিজেকে সেভ করতে হয়, তার কারণ প্রত্যেকটা ভোট আমাদের জিতবে, আমাদের প্রতিটা ভোট জেতাতে হবে। এই টার্গেট আমি ভুলে যাবো সবকিছু। আমি বারবার করে বলছি মাইক্রোস্কোপিং হচ্ছে আমাদের বুথ, সেই বুথটা আমরা সবাই যেতে, বুথ জিতলে সব হয়ে যাবে। ওই বুথ জেতাবে 400 ভোটে, আমি বুথ হারাবো 200 ভোটে, আমি আমার নেতা হব, এই জিনিস চলবে না। আমি জেলা মিটিংয়ে বলেছি, আজকে আপনাদের বলেছি, আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য, আপনাদের সবার ভালোর জন্য আমি দলকে আমার লেটার পেডে চিঠি করে জানিয়েছি 2026-এর নির্বাচনের পরে আবার দলের সাংগঠনিক রিসাফল হবে। এই কথাটা বলে আমি শেষ করব, অনেকটা সময় দিলাম, এটা বলার দরকার ছিল। 2026-এর পর আবার সাংগঠনিক পরিবর্তন হবে দলের, আবার 27-এ নির্বাচন আসবে পৌরসভা, 28-এ আমাদের নির্বাচন। এই নির্বাচন তো রাজীব বিশ্বাসের নির্বাচন, যারা বিধানসভায় কন্টেস্ট করছে। আমাদের নির্বাচন কোথায়? পঞ্চায়েত। দলকে লিখে জানিয়েছে আমার লেটার পাঠে, আমি মুখে বলি, দল অ্যাপ্রিশিয়েট করে। 26-এর নির্বাচনে যারা বুথ হেরে যাবে, যাদের নিজের বুথ, সাংগঠনিক পরিবর্তনে সে তৃণমূল কংগ্রেস হোক আর তার শাখা সংগঠন, ছাত্র, যুব, মহিলা, আইনটিসি, এসসি, ওবিসি, যা শাখা সংগঠন আছে, কেউ অঞ্চল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি কোন জায়গায় দাবিদার হতে পারবে না, তাকে দেওয়া হবে না যদি তার নিজের বুঝে নিজের বুঝে কোন জায়গায় সে দায়িত্ব পাবে না। সঙ্গে থাকবে সহসভাপতি, সম্পাদক, কেনা থাকবে, সভাপতি পদ তাকে দেওয়া হবে যদি তার নিজের বুঝে। আর 26-এর পর 26-এ যে হারবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের টিকিটও তাকে দেওয়া হবে না যদি তার নিজের বুঝে যায়। দায়িত্ব বলেছে, বলে প্রত্যেকে নিজের ভালো নিজে বুঝবে। যদি মনে করেন 26-এ মেম্বার আছে অমুক, হেরে গেলেও টিকিট পাবে না, তাহলে আমার কি যায় আসে? পরের বার আমি সুযোগ খুঁজবো, দল পারফরমেন্স দেখবে, কে পরিশ্রম করেছে, যে মেম্বার সে করেছে নাকি বুথ সভাপতি করেছে নাকি ওই বুথের একজন কর্মী করেছে, সমর্থক করেছে। পারফরমেন্স আইপ্যাড আছে, দল আছে, দলের প্রত্যেকটা নজরদারি রয়েছে, প্রতিটা বুথে কে বা কারা পরিশ্রম করছে, পজিটিভলি কাজ করছে, সমস্ত কিন্তু রেকর্ডে হয়, প্রত্যেকটা বুথে রেকর্ড থাকবে। 26-এর সাংগঠনিক জায়গায়, 28-এর পঞ্চায়েতে প্রপারলি মূল্যায়ন হবে। এটা আমি দায়িত্ব নিয়ে কথা দিয়ে গেলাম। আমি জেলা সভাপতি থাকি চাই না থাকি, দলের কর্মী হিসাবেও বলে গেলাম, এইটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং কথা বাড়াবো না, আপনারা আজকে আমাদের কথা নয়, যার কথা শোনার জন্য আছে তার কথা শুনুন। অত্যন্ত ভালো ছেলে, আমি সময় একটু বেশি নিলাম, তার কারণ আগেই বলেছি আপনাদের ঘড়ির কাটায় যখন তখন আমি কিন্তু থাকতে পারবো না, কারণ আমাদের একটা নির্দিষ্ট শিডিউলে কাজ করতে হয় হবে। সুতরাং সেটা নিয়ে যেন কোনো ভ্রান্ত ধারণা আপনাদের মনে না যায়। আপনারা সবাইকে নিয়ে করুন, যারা অফ ছিলেন তাদেরকেও বলবো, ভাই এসব এগিয়ে আসুন, নিজেরাও এগিয়ে আসুন, একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াইটা করি। এই লড়াই আজকে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, প্রার্থী বলবো রাজীব বিশ্বাসকে 4 তারিখের ভোট 6টা পর্যন্ত, আর তারপরে বলবো বিধায়ক রাজীব বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ।